আসসালামু আলাইকুম দর্শক, আগেই বলেছি যে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের রীতিমতো গৃহদাহ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে এখন অনুমতি নিতে হবে। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষার্থী পড়তে গেলে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে আমার বাপ দাদা। অনেকদিন আগে হয়তো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতেন, একটা করে বিয়ে করতেন। আর আমি উনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাশাআল্লাহ সম্পদের মালিক হয়েছেন। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে কঠিন বার্তা দিলেন সাংবাদিক মোস্তফা ফিরোজ। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা করার কথা বলে তাক লাগিয়ে দিলেন ব্যারিস্টার সুমন। অন্যদিকে মুসলমানের পক্ষে কঠিন ঘোষণা দিলেন ডক্টর ফয়জুল হক। আজকে আপনাদেরকে আমি 3টি ভিডিও যে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যায়। শুরুতে চলুন দেখে আসি ডক্টর ফয়জুল হক বাংলাদেশের মুসলমানের পক্ষে কি বলেছেন সেই ভিডিও ফুটেজটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে এখন অনুমতি নিতে হবে। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষার্থী পড়তে গেলে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে আমার বাপ দাদা। ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের মুসলমানদের শিক্ষায় সুপ্রতিষ্ঠিত করার জন্য। আর সেখানে এখন চারুকলা ডিপার্টমেন্টে হিন্দু আলী মন্ত্রী ঝুলে থাকবে, তাতে কোনো সমস্যা নাই। কথা বলতেই হবে, বাংলার মানুষকে নিয়ে কথা বলতে হবে, ধর্ম নিয়ে কথা বলতে হবে, ধর্মীয় মানুষদের স্বাধীনতা নিয়ে অবশ্যই কথা বলতে হবে। গরুর গোস্ত জবাই দিতে গেলে নাকি ওদের কাছে অনুমতি নিতে হবে। আজকের বাংলাদেশ কোথায় গিয়েছে? এটা গৌর গোবিন্দের বাংলাদেশ না, এটা গৌর গোবিন্দের বাংলাদেশ না, এটা শাহজালালের বাংলাদেশ। এই শাহজালাল ইয়ামিনী শাহপরানদের রক্তে করা বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমি গরুর গোস্ত খাবো, তোর কাছে জিজ্ঞেস করে খাবো? এই শালা চিবের শাপলা চত্বরে যখন রক্ত ঝরেছে, কওমের রক্ত ঝরেছে, আপনার ঝরে নাই, আমার ঝরে নাই, কওমি হুজুরদের রক্ত। ও রক্তের কি কোনো দাম আছে নাকি বাংলাদেশে? ও রক্ত ভিখারির রক্ত। সে কারণেই প্রতিবাদ হয়নি, আর না হওয়ার কারণে আজ মানচিত্র শেষ হয়ে যাচ্ছে। যখন 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে জামাত শিবিরকে হত্যা করেছে, তখন জামাত শিবিরকে হত্যা করেছে, প্রতিবাদ করার কেউ ছিলেন না। সে কারণে বিপ্রজিতের মতো মানুষকে শিবির সন্দেহ করে, এদেশই একমাত্র দেশ যে দেশে শিবির সন্দেহ করে হিন্দুকেও হত্যা করা হয়নি। এদেশটাই একমাত্র দেশ যেটা পাকিস্তান আমলে কোনোদিন লঙ্গি খুলে মুসলমান কিনা চেক করে নাই, কিন্তু এখন লঙ্গি খুলে তারপরে আপনার গোপন অঙ্গ চেক করে দেখা হয় যে এটাকে হিন্দু, হিন্দু হইলে তো ওইটা কাটা থাকবে না, ওইটা আস্থা থাকবে। আর মুসলমান তো কাটতে ফেলায়। ওই মুসলমানকে দেখতে হবে যে ওই মুসলমান কাটা থাকলেই ওইটা মুসলমান, ওইটা হিন্দু না, ওইটা অন্তত পক্ষে জামাত শিবির হইতে পারে। এই হচ্ছে বাংলাদেশ। আব্রামের মতো মানুষকে হত্যা করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, মায়ের সাথে কথা বলতে দেয় নাই, পানি খেতে দেয় নাই। ভাবছেন কয়দিন বেঁচে থাকবো? ও মেরে ফেলবে, মারুক। তারাবির নামাজ গোনার টাইম নাই, হাত উপরে বাঁধেন না নিচে বাঁধেন দেখার সময় নাই। কোন ইসলামিক স্কলার জামাত ইসলাম করে, চরমনাই করে, হেফাজত করে, কওমি করে, এটা দেখার এখন আর সময় নাই। এখন সময় একটাই, মাতৃভূমি বাঁচাতে হবে, বাংলাদেশকে বাঁচাতে হবে, মুসলমানদেরকে বাঁচাতে হবে। এদেশ স্বাধীন করেছে মুসলমানরা। এদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি গুলোতে মুসলমানদের আধিক্য থাকবে। এদেশের সকল চাকরিতে বাকরিতে, প্রশাসনিক কর্মকর্তায়, সমগ্র জায়গায় পরতে পরতে মুসলমানদের বিজয় নিশ্চিত করতে হবে। তা না হলে বাংলাদেশের মুসলমানদের বাচ্চা হয়ে বেঁচে থাকার আর জায়গা পাবেন না, পাবেন না। আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে ডক্টর ফয়জুল হক কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে ব্যারিস্টার সুমন কি বলেছেন সেই ভিডিও ফুটেজটি। আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ কিনে ফেলতেন মনে হয়। তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই। আমি দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ করে যে সম্পদ বানাইছেন, আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। তো এত সম্পদ, আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক
এর স্ত্রী ও 2 মেয়ে 2 লাখ শেয়ার কিনেছেন। তো রিসোর্টের জন্য এলজিডি আবার 7 কিলোমিটার রাস্তা ওনার করে দিছে। যাই হোক, আইজিপি মহোদয় থাকলে এলজিডি তো একটু আপনার ফেভার করতেই পারে বা একটা ভয়ের প্রশ্ন থাকে। তাই এখন প্রশ্ন হচ্ছে কি, বৈধ অবৈধ, এখন প্রশ্ন হচ্ছে কি, এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না, দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক, আবার শুনতেছিলাম দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তা ভাবনা করতেছেন, আর চিন্তা ভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই। আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি, তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না? আর দুদক নিজে তো কাজ যদি না করে, তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক হিসাবে দুদকরে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন। এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন, আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। মানে উনি সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা যে সব জায়গায় গেছেন, মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই। ওই আমাদের এখানে আগে অনেকদিন আগে হয়তো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতেন, একটা করে বিয়ে করতেন। আর আমি উনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাশাআল্লাহ সম্পদের মালিক হয়েছেন। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত। দুদক বলুক যে উনি বৈধভাবে, উনি একটা ফেসবুকে লাইভ করে বলে দিলেন, তাতে তো আর এটা হবে না। এই জন্য আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম। এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যেসব ব্যবস্থা নিতে হয়, অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না, তখন আমার যেসব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওইসব জায়গায় নক করব। আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে। আমি একজন এই প্রথম, কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি। আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসেবে আসছি। আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে গিয়ে যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না, আমার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, সাহস থাকে, আমি কথা বলবো। আদালতে যাবে দুদক যদি আমলে না নেয়? হ্যাঁ, এটা স্বাভাবিক প্রক্রিয়া। দুদক যদি না যায় তাহলে আমার যা যা করা লাগে, আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে, আপনারা জানেন যে প্রতিটা মামলা, যেসব মামলা আমি দুদকে নিয়ে আসি, এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যেতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয়, অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয়, অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয়। তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি। আর বেঁচে যে শুধু আছি তা না, 1 লাখ ভোটের ব্যবধানে এই আমি এমপিও নির্বাচিত হয়েছি। যেহেতু আপনি একজন সংসদ সদস্যও বলেন, আপনার এই অভিযোগিত আমলে না নেই, দুদক এবং এই অভিযোগের বিষয় না, সংসদের যে জায়গাতে কাজ করা, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি, আপনারা জানেন, বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা বলে আসতেছি। আমি সুযোগ পাইলে বলবোই, কিন্তু সংসদ তো বিচারের জায়গা না, সংসদ তো ইনকোয়ারি করবে না, আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ। তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এইসব কথা আমি বলবো। আমি তো যেটা করতে পারবো, দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না, এটা তো আমাকে দুদককেই বলতে হবে। আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, যেটা আমার কাছে বেশি মানে খুবই শঙ্কার যে বিষয়টা, একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে, তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে, তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা টিকায় রাখা মুশকিল হবে। আর এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি 700-1400 বিঘা থাকে, তা আমি এসপি, তা আমার কি আমি একবারে কম? আমি ডিআইজি, আমি কি একেবারে কম? আচ্ছা, আমার বাড়ি না হয় ওই জায়গায় না বা গোপালগঞ্জে না, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে। আমি এমপি হিসাবে আমার 2টা উপজেলা আছে, 2টা উপজেলা আমার 2টা থানা আছে, 2জন ওসি মহোদয় আছে। আমি যে তাদেরকে বলবো যে ভাই প্লিজ দুর্নীতি করা যাবে না, 2 নাম্বারই করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন তো, আমি যে ডিপার্টমেন্ট থেকে আইসি, এই ডিপার্টমেন্টের আইজিপি মহোদয়ের কত সম্পদ আপনি জানেন, আপনি আমাদেরকে ঠকায়েন না, এইসব কথা বললেও তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এই জন্যই আমি চাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা, তাইলে আমি আমার ওসি মহোদয়, এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন এই সব 2 নাম্বারই করলে কিন্তু
এটা ভালো হবে না। এটা অন্তত উনি স্পষ্ট করে বলেছেন এবং সব অভিযোগ 45টা অভিযোগ উনি দাবি করেছেন যে সব ভিত্তিহীন। আচ্ছা, কিন্তু উনি এই 24 মিনিট 52 সেকেন্ডের ভিডিওতে একবারও এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেননি। এটা কি ওনার কোনো দুর্বলতার কারণে? আচ্ছা, উনি কি বললেন না বললেন, প্রতিটা যারা অপরাধী হয়েছে শেষ পর্যন্ত, কোন অপরাধী শেষ পর্যন্ত কেউ কি বলে যে আমি এটা করছি, তাহলে তো বিচার উনি করে ফেলতেছেন। আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না, বা কালের কণ্ঠ কি বলছে বা কেন বলছে কালের কণ্ঠ, উনি এত সম্পদ অর্জন করছেন, আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই। এখন উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিকরা সুবিধা পাইছেন, ধরেন করছেন, তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা যাই এই অপরাধী যেই হোক একটা রিপোর্ট তো আপনারা করছেন, তা আগে করলে তো উনি আরো সতর্ক হইতে পারতেন। এইটা তো একটা আমাদের একটা দুর্বলতা আছে। উনি কি বললেন না বললেন এটা আমাদের জন্য ইম্যাটেরিয়াল। আমাদের জন্য হচ্ছে কি যে প্রতিষ্ঠিত সংস্থা আছে তারা, আমি একটা অভিযোগ আমার বিরুদ্ধে আপনি তুলেন, আমি হয়তো বলবো না, আপনার বিরুদ্ধে তুললে আপনি না করবেন, কারণ আপনার বিবেচনায় আপনি হয়তো চিন্তা করছেন যে আরে আমি এত বড় অফিসার, আমার কিছু সম্পদ নেই, এটা তো বৈধই, এত কথা কিসের, আমি কত বড় চাকরি করছি। এই বিবেচনা বোধ তো উনার বিবেচনায় তো হবে না, হবে হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিক যে সংস্থা তারা বলবে যে উনি আদৌ করেছেন কি করেন নাই। আশা করছি আপনারা পুরো ভিডিও পরিস্থিতি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে ব্যারিস্টার সুমন কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি উপজেলা নির্বাচন নিয়ে সাংবাদিক মোস্তফা ফিরোজ কি বলেছেন সেই ভিডিও পরিস্থিতি। আসসালামু আলাইকুম দর্শক, আগেই বলেছি যে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের রীতিমতো গৃহদাহ চলছে। দলের যেই নির্দেশনা সেটি মানছেন না মন্ত্রী এমপিরা, ফলে এই নিয়ে একটা দ্বন্দ্ব সংঘাত এমনই যে তারা মুখোমুখি তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে। তেমনই একটি খবর, প্রকাশ্য বিতর্কে ওবায়দুল কাদের ও শাহজাহান খান উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনের প্রার্থী হওয়া প্রসঙ্গে। তো এখানে সেই ঘটনাটি ঘটেছে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনের প্রার্থী হওয়া নিয়ে এবার তর্ক বিতর্কে জড়ালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এমন ঘটনা ঘটেছে। শাহজাহান খান দলের নির্দেশ উপেক্ষা করে ছেলে আসিফুর রহমান খানকে মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী করেছেন। প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তার সঙ্গে 18 এপ্রিল টেলিফোনে কথা বলেন দলের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। কিন্তু শাহজাহান খান তার সিদ্ধান্তে অনড় থাকেন, ফলে শেষ দিনে গত সোমবার তার ছেলে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এই অবস্থায় শাহজাহান খান গতকাল সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে তার কক্ষে যান। এই সময় তার উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনি তো কথা শুনলেন না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মানলেন না। এ সময় সেতু মন্ত্রী ক্ষোভের পাশাপাশি অসন্তোষ প্রকাশ করেন। সেখানে উপস্থিত কেন্দ্রীয় নেতারা তিরস্কার করেন শাহজাহান খানকে। আওয়ামী লীগের কয়েকজন নীতি নির্ধারক নেতা সমকালকে বলেছেন, শাহজাহান খান এক পর্যায়ে দলের সাধারণ সম্পাদকের উদ্দেশ্য করে বলেন, রাজনীতির ধারাবাহিকতায় ছেলে আসিফুর রাজনীতিতে এসেছে, এজন্যই সে প্রার্থী হয়েছে। জবাবে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপির স্বজনের নির্বাচন না করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রতি উত্তরে শাহজাহান খান বলেন, অনেকের নিকটাত্মীয় রাজনীতিতে আছেন। ওবায়দুল কাদের এই সময় শাহজাহান খানকে বলেন, আপনি কখনোই কোনো কথা শোনেন না, এটা ঠিক না। এর জবাবে শাহজাহান খান বলেন, আপনার সিদ্ধান্ত দেরিতে জানিয়েছেন, আগে জানালে ভালো হতো। তখন ওবায়দুল কাদের বলেন, সিদ্ধান্তটি আমার নয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত দিয়েছেন। তিনি কোন সিদ্ধান্ত কখন দেবেন সেটি কি আমাদের জিজ্ঞাসা করে দেবেন? দুজনের এমন তর্ক বিতর্কের সময় উপস্থিত কয়েকজন নেতা সমকালকে বলেন, শাহজাহান খান কিছুটা উচ্চস্বরে কথা বলছিলেন, ফলে সেখানে উপস্থিত নেতা কর্মীরা বিস্ময় প্রকাশ করেন। এ নিয়ে বিরক্ত হন ওবায়দুল কাদেরও। তিনি শাহজাহান খানের উদ্দেশ্যে বলেন, এখানে দলের অনেক নেতা কর্মী রয়েছেন, এরপরও আপনি সবার সামনে এসব অপ্রিয় কথা কেন বলছেন? এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দুই সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যনির্বাহী সংসদের 2 সদস্য আনিসুর রহমান ও শাহাবুদ্দিন ফরাজি, মশিউর রহমান হুমায়ুন,
মাহফুজুল হায়দার চৌধুরী লিটন, বলরাম পোদ্দার ও শাহজাহান মহিউদ্দিন। এই হচ্ছে অবস্থা। ছাড় পাবেন বর্তমান চেয়ারম্যান। আচ্ছা, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনের অংশগ্রহণ নিষেধাজ্ঞা থাকলেও বর্তমান উপজেলা চেয়ারম্যানরা ছাড় পাবেন। দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, বর্তমান উপজেলা চেয়ারম্যানের অনেকেই মন্ত্রী ও এমপিদের স্বজন। আচ্ছা, তাদের বেলায় প্রসঙ্গটি প্রযোজ্য হবে না। টাঙ্গাইলের ধনবাড়িতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপির খালাতো ভাই হারুনুর রশিদ হীরা। তাদের সম্পর্ক নিকটাত্মীয়দের মধ্যে পড়ে না। নিকটাত্মীয় বলতে বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে ও মেয়ের স্বামীকে বোঝায়। এছাড়া হীরা বর্তমান উপজেলা চেয়ারম্যান। এখন কি করবে নানান ভাবে। এটা ঠিক যে সিটিং যে আগে এমপি সে আবারও নির্বাচন করবে, এটা সেই আব্দুর রাজ্জাকের যেই হন না কেন, তো তাকে তো আর বলা যায় না যে আপনি আর নির্বাচন করবেন না। মানে মোটামুটি একটা তালগোল পাকিয়ে গেছে দলের ভেতরে। তারপরে গৃহদাহ, অনেকে কথা শুনবেন না। এই অবস্থায় কি হবে শেষ পর্যন্ত? এই তিক্ততা, বিভক্তি যে আরো কেন্দ্র থেকে নিম্ন পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে সাংবাদিক মুস্তাফা ফিরোজ কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।